দর্শক স্বাগত জানাচ্ছি TPN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যারা বাড়ি কেনার কথা ভাবেন, যারা বাড়ি কেনার প্রসেসিং এ যান, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো হোম লোন। আর এই হোম লোন নিতে গেলেই নানা অঙ্কের জটিলতার মধ্যে আপনাকে পড়তে হয়। কেউ কেউ সেটি বুঝতে পারেন, তাই সঠিক হোম লোনটি তিনি পান। কেউ কেউ সেটি বুঝতে পারেন না বলে অনেক সময় সমস্যা পড়েন। আর সমস্যায় পড়েন বলেই একজন অভিজ্ঞ হোম লোন অফিসার কিংবা মর্টগেজ অফিসার তিনি আপনাকে এই সহযোগিতাটা করে থাকেন। আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন দুজন বিশেষ ব্যক্তিকে, যারা এই ফিল্ডে অনেক অভিজ্ঞ, দীর্ঘদিন ধরে কাজ করছেন, সুনামের সাথে কাজ করছেন এবং আপনার কাজটিকে সহজ করে দিচ্ছেন। আমরা কথা বলবো হার্টল্যান্ড মর্টগেজ কর্পের ডাইরেক্টর অফ সেলস আসিফ খান এবং একই সাথে আমাদের স্টুডিওতে আছেন হার্টল্যান্ড মর্টগেজ কর্পের প্রসেসিং ম্যানেজার কেথি নবটনি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো লোন ডিসক্লোজার, লোন এস্টিমেট এবং ক্লোজিং ডিসক্লোজার। এই বিষয়গুলো আপনি কিভাবে সহজে বুঝতে পারবেন এবং সেই বুঝার প্রক্রিয়াটি আজকে পুরো সময়টা জুড়ে আমরা আলোচনা করব। আপনি আমাদের এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে যে কোনো প্রশ্ন করতে পারবেন। অনুষ্ঠানটি TPN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে কমেন্টসে গিয়ে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ অতিথিদের কাছ থেকে আমরা চেষ্টা করব আপনাদের উত্তর খুঁজে দেওয়ার। কেথি, first question for you. Sure. So what is loan disclosure and why it is important? A loan disclosure is a set of documents that explains the terms, the costs, and the risk of a mortgage loan. They help the borrower determine exactly what's best for them. And in those documents is going to be disclosures in regards to, it's going to have all your income in it. It's going to have your salary. It's going to have your job. All your assets are going to be in there. So you want to just make sure that everything is correct. It's about 100 pages and change. So it's going to have a lot of different documents in there for you to sign. And it's very important that everybody goes through it and makes sure that what the loan officer is giving you in terms and costs would be provided in those documents to sign. ওকে, আসিফ খান, আপনার দুটো দায়িত্ব। একটা বিষয় হলো যে এই লোন ডিসক্লোজারের বিষয়টি যেটি কেথি বললো সেটি দর্শকদেরকে একটু বুঝিয়ে বলা, এবং দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো লোন এস্টিমেট, একজন হোম বায়ারকে কিভাবে সহযোগিতা করতে পারে, অর্থাৎ লোন ডিসক্লোজার এবং লোন এস্টিমেট দুটো বিষয়। যখনই কোনো লোন অ্যাপ্লাই করা হয় তখনই আমরা তো সাধারণত একটা অ্যাপ্লিকেশন নিই, ওভার দ্য ফোন অথবা সামনাসামনি নেয়। তারপরে আমরা পাঠাই দিই ওনাদেরকে সাইন করার জন্য ওই লোন ডকুমেন্টেশন। যে যখনই আমরা লোন নিই তার ইনকামটা আমরা দেখি, তার অ্যাসেটগুলো দেখি, তার ক্রেডিটগুলো দেখি, তারপরে ওগুলো অ্যাপ্লিকেশন থ্রুর মাধ্যমে ওগুলো চলে যায় ওদের কাছে, তারপর ওরা সাইন করে আমাদের কাছে পাঠায়। সো দ্যাটস দ্য ফার্স্ট প্রসেস। তো ওটা দিয়ে বোঝা যেতে পারে। একটা বলে লোন এস্টিমেট বলে একটা জায়গা আছে, যখন ডিসক্লোজার মধ্যে ওটার মধ্যে থাকে তার লোন নাম্বার কত, তার রেট কত হতে পারে, তার মান্থলি পেমেন্ট কত হতে পারে, তার কত টাকা ক্যাশ লাগবে, কত টাকা ক্লোজিং হবে, সব বিস্তারিত ওটার মধ্যে থাকে। ওটা সেই জানতে পারবে তার পেমেন্ট কত হতে পারে, এটা তার ক্ষমতা আছে কিনা। এটাই প্রথম এস্টিমেট দেখেই বোঝা যায়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর এনি লোন। সো ইনি বাড়ি কিনবেন ভাবছেন, তার প্রাথমিকভাবে আপনাদের কাছে যখনই আসেন তখন আপনারা এই কাজটি করে থাকেন তাদের জন্য? only then when they went to the contract, only then কন্ট্রাক্টে যাওয়ার পর আগে আমরা করতে পারি না। আগে করতে পারেন না, ওটা মানে কন্ট্রাক্ট প্রি অ্যাপ্রুভালের পরে এই কাজগুলো করতে হয়। লাস্টবারে আমরা করছিলাম প্রি অ্যাপ্রুভালটা করে নিয়ে। নেক্সট স্টেপ হচ্ছে কিভাবে লোন অ্যাপ্লাই করার পরে কি কি ডকুমেন্ট সাইন করতে হয়, কি কি ডকুমেন্ট লাগে। আর লোন এস্টিমেট ইজ দ্য ওয়ান অফ দ্য পার্ট অফ document that had described every single item. তার রেট কত হতে পারে, তার মান্থলি পেমেন্ট কত হতে পারে, তার ট্যাক্স ইন্স্যুরেন্স মিলে মান্থলি পেমেন্ট, অ্যাকচুয়াল ক্লোজিং কস্ট এস্টিমেটটা আমরা দিই প্রথমে, যেটা লোন এস্টিমেট। তারপরে কত ক্যাশ লাগতে পারে তার, যদি কারো যদি ওই ব্যাংকে টাকাটা না থাকে সে বুঝতে পারে আই নিড দ্যাট অ্যামাউন্ট অফ মানি টু ক্লোজ অন দিস লোন। সো তার কাছে সবগুলো ডকুমেন্টসই মোটামুটি তখন থাকে যে আপনারা খুঁটিনাটি বিষয়গুলো জানিয়ে দেন যে অ্যাকচুয়ালি আপনাকে স্ন্যাপশট পেতে পারে সে, যে আমার এত টাকা পেমেন্ট হবে, আমার এত টাকা লাগবে, এত টাকা ক্লোজিং হবে, ওই টাকাটা আমরা
না থাকলে তো আমরা আগাই না, অবশ্যই থাকতে, নইলে সেই কন্ট্রাক্টে যায় না। ওকে, সো কন্ট্রাক্টে যাওয়ার পরে এটি জানার সুযোগ Right. আছে। ওকে, Kathy, what is the difference between the loan estimate and the closing disclosure? So when a borrower comes to our office and we provide them with the loan estimate is going to be, it's usually done within a few days, right within the application. And that's going to give you an estimate of how much you're borrowing, the loan amounts, the proposed interest rate, all your closing costs, including the attorney fees, if there's any surveys, any prepaids, any taxes and insurance, it's all going to be included. Okay. When you come to us, there is no application fee and there's no junk fees. So that's all, you're not going to have any of that. It gets prepared and then the closing disclosure is given to you within 3 business days before you close. That should be very, very similar to the loan estimate. Since we're taking half the fees off state charts and making it really very carefully with the fees and making it really to the penny almost, the fees between the loan estimate and the closing disclosure should not be a major difference in any way, unless something comes up between the attorneys or something like that. But all the fees should be very accurate. ওকে, আসিফ খান, আপনার কাছে একটু শুনি যে আমরা প্রশ্ন ছিল লোন এস্টিমেট এবং ক্লোজিং ডিসক্লোজার। এর আগে আমরা কথা বলেছিলাম যে লোন ডিসক্লোজার, Right. তার সাথে যুক্ত হচ্ছে ক্লোজিং ডিসক্লোজার। এই ক্লোজিং ডিসক্লোজারটা কতদিনে পাচ্ছে এবং দুটোর মধ্যে যে পার্থক্যের কথাটা বললো, আদৌ কি কোনো পার্থক্য আছে নাকি কখন গিয়ে পার্থক্যটা সো তৈরি হয়? লোন এস্টিমেটটা তো লোন ডিসক্লোজার সাথে পার্ট অফ দ্য লোন ডিসক্লোজার, লোন এস্টিমেটে যায়। আর লোন ক্লোজিং ডিসক্লোজার হচ্ছে ফাইনাল, আপনার যখন রেটটা লক হয়ে যায়, আপনার যখন সবগুলা ফি টাইটেল কোম্পানি থেকে আসার পরে আমাদের কাছে ডকুমেন্ট, বায়ার অ্যাটর্নি, সেলার অ্যাটর্নি সব ডকুমেন্ট দেওয়ার পরে ক্লোজিং ডিসক্লোজারটা তৈরি হয়। সো ওটার প্রথমে যখন আমরা লোনটা নিই, ও সবগুলো ফিগার আমরা পাই না সবসময়। সে একটা এস্টিমেট চলে যায় বাইরের কাছে, যেমন কত টাকা টাইটেল তার এক্সপেন্স হবে, কত টাকা তার ট্যাক্স দিতে হবে, মর্গেজ ট্যাক্স বলে একটা জিনিস আছে, কত টাকা তার অ্যাস্ক্রো অ্যাকাউন্ট থাকে, ট্যাক্স ইন্স্যুরেন্স, ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স কত হতে পারে, ওইটাও আমরা ওই এস্টিমেটের মধ্যে দেওয়া থাকে রেগুলার লোন এস্টিমেটের মধ্যে। ওকে, যখন ক্লোজিং ডিসক্লোজারটা যায় তখন অ্যাকচুয়াল ফিগারটা আসে। আচ্ছা। তো দের ইজ অলওয়েজ এ স্লাইট ডিফারেন্ট লোন এস্টিমেট এন্ড ক্লোজিং ডিসক্লোজার। কিন্তু মানে চেঞ্জ হয়ে যায় কি, মানে আপনারা যে এস্টিমেটটা দিয়েছেন ক্লোজিং ডিসক্লোজার যখন আসলো তখন So কি there change is a হয়? law on in the federal law say there is certain fee cannot change more than there's 0% tolerance. Okay. Bank fees are 0%, they cannot change. কিছু title fee they allow 10% tolerance. Title company cannot change more than 10%. আর কিছু কিছু আছে, কিছু কিছু আইটেম আছে যেগুলো যেমন হোম ওনার ইন্স্যুরেন্স, যেগুলো বায়ার মার্কেট থেকে কিনে নেয়, ওটা অ্যালাউ করে 100%. ইফ ইট ইজ, আমরা ডিসক্লোজ করলাম 1500 টাকা করে একটা ইন্স্যুরেন্স, উনি নিয়ে আসছে 2500 টাকার একটা ইন্স্যুরেন্স। সো দের ইজ এ ডিফারেন্স। ওকে, সো ওটা ক্লোজিং কস্টে যায় চেঞ্জ হয়। ওকে, আর রেটটা যদি চেঞ্জ হয়, রেট যদি লক করে, প্রথমে ইনিশিয়ালটা যদি কেউ লক করে না, তো মার্কেট যেদিন ভালো থাকে তখন মানুষ রেটটা লক করে। যখন রেট লক হয় তখন আবার ওই লকের ফাইনাল ডিসক্লোজার থাকতে হয়। যদি ট্যাক্সটা ফাইনাল ট্যাক্সটা আসে সেই ক্লোজিং এর আগে ওদের অ্যাটর্নি টাইটেল কোম্পানি পাঠায়। আচ্ছা, ইউজুয়ালি লং আইল্যান্ডে আমরা দেখি কি, আমরা যেমন প্রথম ইনিশিয়ালি 10,000 টাকা ট্যাক্স দেখলাম, জুলাই মাসের দিকে থেকে ওরা ট্যাক্সটা একটু বাড়ায়, জুলাই এবং ডিসেম্বরে। তখন আমি দেখি মাঝে মাঝে আমাদের ফাইলে আসে যে 15,000 ট্যাক্স হয়ে গেছে। আচ্ছা, সো দের ওয়াজ এ বিগ ডিফারেন্স, 10,000 and 5,000, তো বিগ ওইটা আবার ক্লোজিং কস্টের ডিফারেন্সটা এসে যায়। ওকে, তো কতদিনে এটা পেয়ে যান একজন বড়োয়ার, এটা কতদিনে পাচ্ছেন এই যে ক্লোজিং ডিসক্লোজারটা? প্রথমে যখন অ্যাপ্লাই করে তখন আমরা ওই আমার বাই ল 3 ডেজের মধ্যে আমাদের লোন ডিসক্লোজার দিতে হয়। ওকে, আর যখন সব ফাইল ক্লিয়ার হয়ে যায় তখন ক্লোজিং এর 3 দিন আগে আমাকে এটা ক্লোজিং ডিসক্লোজার পাঠাতে হয়। আচ্ছা, তার মানে ক্লোজিং এর 3 দিন আগে তিনি জানার সুযোগ পাচ্ছেন না যে আসলে কত পার্থক্য হতে পারে। রাইট রাইট রাইট। তো এটা একটা আনসার্টেনিটি এখানে হয়তো থাকছে কিছুটা, তবে সেটা আপনি বলছেন বড় আকার হয় না। টলারেন্সটা ফেডারেল ল অনুযায়ী অনেক কঠিন এখন আমাদের। উই ক্যানট, ব্যাংক ক্যানট চার্জ ইউ, বাংলায় বলি, ব্যাংকের ক্ষমতা নাই যে আমি
আমি লোন এস্টিমেট ডিসক্লোজ করলাম 1%, আমি 4% যেই ওখানে আমি ক্লোজিং এ দিয়ে দেবো, এরকম ক্ষমতা নাই, কিন্তু তা দিতে পারে না, ওকে এটা ফেল হয়ে যায়। আমাদের একটা ফেল এমন এটা পাস হতে হয় ক্লোজিং ডিসক্লোজার, ওকে ব্যাংক থেকে ইস্যু করার আগে এটা পাস এন্ড ফেলের একটা ব্যাপার আছে। Okay. So, Kathy, as a Sure. processing manager, this is your job to send the documents to the borrower. Yes. But as a borrower, what should I check in these details in the documents? So the biggest things that you should check is obviously if the spelling is correct, if everything that we're telling you is correct, the loan amounts, the interest rate that the loan officer told you that's going to be on the application originally. We should definitely check on the taxes. Sometimes the taxes would be different. Sometimes the borrower gets a seller's concession, so we want to make sure that that's going to be on there, meaning that the seller gives them a little bit extra money for the transaction to help them with the closing costs. So all that information, including, like I said, the spelling of the name, the address, we want to make sure everything is correct. So when the documents are prepared for closing, everything is going to be correct on there. Okay, okay. আসিফ ভাই, মানে এইটা তো ধরেন বড় হিসেবে আমি হয়তো আমার নামের বানান অন্যান্য বিষয়গুলো যেটি কেটে বলছিল আমি চেক করে দেখলাম, হ্যাঁ। ওকে এটা সহজ কাজ, এটা আমি করতে পারবো। কিন্তু আপনারা যে হিসেবটা দেবেন, মানে যোগ বিয়োগ করে নানা একটা ইকুয়েশন দিয়ে দেবেন, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনার কাছে কি মনে হয় এটিও কি বড়রা একটু চেক করে দেখা দরকার, নাকি তারা বুঝবেন না আপনাদের উপর ভরসা করা উচিত? যখনই লোন এস্টিমেট যায় আমি একটা দেখাই, জি ফার্স্ট পেজে থাকে লোন অ্যামাউন্ট, রেট, কত টাকা পেমেন্ট, ক্যাশ। জি, আপনি যদি একটু ক্যামেরা দিকে দেখান তাহলে দর্শকরা দেখতে সুবিধা হবে। জি, তারপরে সেকেন্ড পেজে যে পুরোটা থাকে ক্লোজিং কস্ট কত টাকা, পুরো বর্ণনা দেওয়া থাকে। ওই ফার্স্ট পেজে যে ক্লোজিং কস্ট একটা আছে, এখানে দেখেন এই অ্যামাউন্টটা, ওকে এই অ্যামাউন্টটা কোত্থেকে আসতেছে, এটা অ্যামাউন্ট আছে সেকেন্ড পেজে যে এখানে পুরো বর্ণনা দেখাতে কিভাবে আসতেছে। এখানে প্রত্যেকটা পেনি হ্যাজ টু বি ম্যাচ উইথ দিস ক্লোজিং কস্ট। এখানে যদি কারো কোনো সংকট থাকে, কেউ যদি বুঝতে না পারে, দেন ইউ কল ইউর লোন অফিসার, ইউ কল আ ব্যাংক, and you have a right to know every single penny. What are you paying? কিন্তু আপনার অভিজ্ঞতা থেকে আপনার পরামর্শ হলো যে চেক করে দেখবেন, Right. মানে আপনি বুঝুন আর না বুঝুন চেষ্টা করুন অন্তত Rule of বুঝতে। thumb in Queens, usually I would say 4.5% of the loan amount closing cost হয়। ওকে এর যদি বেশি হয়, then you question them. Okay. Kathy, several times we are discussing 3 days. You have to send a loan disclosure within 3 days. You have, the borrower will get the what we call it closing disclosure before the Closing 3 days. So, what is the 3-day rule and why it is so critical? It's very critical to get your closing disclosure ahead of your closing. You have to make sure that the numbers that we provided to you or a loan officer provided to you are correct. We want to make sure that you have enough funds to close. We want to make sure that everything on the document is correct as well, that the interest rate is right, that the loan amount is right. We don't want any surprises at the closing. So the disclosure goes out within before 3 business days of when you can close, and they have to make sure that it's e-signed by the borrowers. They should look it over, make sure that everything that we discussed is correct on there, including the fees, and go from there. Okay, yeah. It's good. আসিফ ভাই, জি। সেটা হলো যে যদি কোনো একজন borrower দেখলেন যে কোনো একটা এরর আছে ক্লোজিং ডিসক্লোজারে, সময় তো মাত্র 3 দিন আগে তিনি পাচ্ছেন, তখন কি করবেন? এটা কি পিছিয়ে দেবেন ক্লোজিংটা? So if there is any error or whatever the estimate সাথে final না থাকে, they can call the loan officer, পুরো এক্সপ্লেন করে। লোন ক্লোজিং যে হতে হবে 3 দিন পরে, এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই। You can close after 7 days, 8 days, but 3 days রুলসটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের রুলস, যে ক্লোজিংটা করতে পারবো যদিন ওরা যেই ক্লোজিং ডিসক্লোজটা যেদিন সাইন করবে তার 3 দিন পরে যে ক্লোজিং এর অ্যালাউ করবে। ওকে, But সো it's এটা not- আপনার it's not- চয়েস আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা যে রুলস নাই যে আপনি 3 দিন পরে ক্লোজ করতে হবে না। ওকে এর মধ্যে যদি সেই অনেক কিছু চেঞ্জ দেখে প্রথম লোন এস্টিমেটের সাথে, then you can question, ওকে then you have a right to go to another bank
cancel the closing. If he extraordinary fee comes back that he's not worried about, he doesn't know nothing about, then he can cancel the closing. এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ। যদি কেউ একজন কন্ট্রাক্ট আপনাদের সাথে কিংবা ক্লোজিংটা ক্যান্সেল করতে চায়, হ্যাঁ। তাহলে মানে তার আইনগত কি কি অধিকার আছে? আইনের ব্যাপারে ওই যখন কন্ট্রাক্ট হয়ে গেলে মেশিন ইজ এ পার্ট অফ ইউর মেইন ডকুমেন্টস, কন্ট্রাক্টে লেখা থাকে আপনি 45 এর মধ্যে লোন পেতে হবে, তারপর দেখছে 60 এর মধ্যে লোন ক্লোজ করতে হবে। ওই 45 এর মধ্যে যদি লোন পেয়ে যায় দেন ইউ আর গুড অন দ্য কন্ট্রাক্ট সাইড। এখন ক্লোজিং এ যে দেখে যে পুরো ডিফারেন্ট স্টোরি, দেখেন I heard that a lot of people came out from the closing because the initial যে কথা বলা হয়েছে that was different, but there is no rule of thumb নাই যে you have to close. কিন্তু ওই যে যখন ক্লোজিং টেবিলে যায় বায়ার থাকে, সেলার থাকে, লয়ার থাকে, সব কিছু থাকে, তখন তারা বাধ্য হয়ে যায় যে ক্লোজ করতে হয়। আচ্ছা, মানে ভুল থাকলে সেটিকে কিন্তু 3 দিন আগে যখন ডকুমেন্টটা পেয়ে যায় তখনই ক্লোজিং যাওয়ার আগে বিফোর 2008 আমাদের ক্লোজিং ডিসক্লোজ ছিল না। আচ্ছা, তখন ক্লোজিং এ যে এই সব ফিটা জানতে পারতো আগে, আর এখন 3 দিন আগে জানতে পারতো। সো দে হ্যাভ এ রাইট to go if there is a discrepancy, they can go to the bank or whoever they did the loan. এটা এখন আগে অ্যাডভান্স হয়েছে, আগে এরকম ছিল না। আগে ছিল না। Kathy, sometimes we heard Sure. hidden fees. How this document protected borrower or consumer from the hidden fees? Yeah, you definitely don't want any hidden fees. That's not good. The fees that the loan officer tells you up front really should be the fees that are on there. The only thing that can really change is prepaid interest or the taxes on the property, or if something comes up on title, something like that. But in regards to like if a loan officer is charging you any fees or points, you should know that up front, and that should not change. Especially, you know, if they're telling you a certain interest rate and they're telling you that it's locked at this, you really have to look over the documents before you get to that closing to make sure that it's correct. So. আচ্ছা ভাই, জি। সেটা হলো এই যে হিডেন ফি নিয়ে অনেকে ভয় পায় আর কি, মানে যে পরবর্তীতে হিডেন ফি কিছু যোগ হয়ে যায় কিনা। তো একজন অভিজ্ঞ, আপনি যেহেতু হার্টল্যান্ড মর্টগেজের ডাইরেক্টর অফ সেলস, আপনার কাছে মানে এইসব জায়গা থেকে কিভাবে আসলে সুরক্ষা পাওয়া যায়, প্রোটেকশন পাওয়া যায়, এই বিষয়গুলো ডকুমেন্টস কিভাবে সুরক্ষা দেবে, কিংবা অন্য কোনো যদি টিপস থাকে সেটিও আপনি দিতে পারেন। After 2008 there shouldn't be any hidden fees. Okay. Loan estimate যেটা ডিসক্লোজ করা হয়েছে, ক্লোজিং কথা ডিসক্লোজ, ওইটাই ফি, নাথিং এক্সট্রা দে ক্যান চার্জ। যদি কে করে থাকে ইজ unethical, Okay. unlawful, is there shouldn't be any fees. But এখন রিয়েল এস্টেটের ফি গুলা এখন অনেক দেখছি যে ওরা বায়ারকে দিতে হয়। আচ্ছা, হ্যাঁ, বাইকে দিতে হয়, এখন মানে আগে সেলাররা দিত, সেলাররা দিত। এখন তো রুল চেঞ্জ হওয়ার পরে এখন বাইরে, তখন যদি আমরা কন্ট্রাক্টে যদি ডিসক্লোজ না করি, আমাদের লোন এস্টিমেট যদি না থাকে, দেন ইউ হ্যাভ টু পে সেপারেটলি। দ্যাটস দ্য অনলি থিং আই সি ইজ ডিফারেন্ট দ্যান বিফোর 2008। কিন্তু এখনো তো অনেক সময় সেলারদের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে যে Yeah. ডিসক্লোজার অন্তত ক্লোজিং কস্টটা আপনি বিয়ার করবেন কিংবা একটা পার্সেন্টেজ দেবেন, এই ধরনের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। সেই ক্ষেত্রে আপনাদের জায়গা থেকে তো কোনো সমস্যা থাকে না? না। সো আমাদের ব্যাংক থেকে ক্লোজিং ডকুমেন্টগুলো আবার ক্লোজিং হওয়ার পরে ডকুমেন্টগুলো আবার যায় একটা ক্লোজিং ডিপার্টমেন্ট, তারা ওকে করলে ফান্ড রিলিজ হয়। ওখানে যদি অন্যরকম চেক যদি যায়, ব্যাংক ওটা ফান্ডই করে না। ও আচ্ছা, মানে এটা অফিসিয়ালি করা যাচ্ছে না, না, আপনাকে আনঅফিসিয়ালি হয়তো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে অনেকে করছেন। হ্যাঁ। সো আপনি বলছেন যদি হিডেন ফিজ এর কথা কেউ বলেন সেটা আনএথিক্যাল, এটা Unethical. থাকার কোনো সুযোগ নেই। shouldn't be any hidden fee at all. ওকে, লাস্ট কোশ্চেন আপনার কাছে, সেটা হলো আপনার পরামর্শটা কি যারা এই ধরনের ডকুমেন্টস গুলো রেডি করবেন, এটা রিভিউ করার ক্ষেত্রে, কিংবা এই ক্লোজিং আমরা যে কথাগুলো বলছিলাম, লোন ডিসক্লোজার, লোন এস্টিমেট এবং ক্লোজিং যে বিষয়গুলো আছে ডিসক্লোজারের বিষয়, তো সেগুলোতে আপনার পরামর্শগুলো কি থাকছে? ওখানে মেইন জিনিসটা যে কত ক্লোজিং হচ্ছে, কত টাকা আমার নিয়ে যেতে হবে, কত টাকা আমার অ্যাকাউন্টে থাকতে হবে। সো সবাই এটাই বেশি প্রাধান্য দেওয়ার কথা। ওকে, যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, আমাদের সবাই ওই লোন এস্টিমেট দেখে বলতে পারবে
ওর রেটটা কত হইতেছে, আচ্ছা। ওর মাল্টি পেমেন্ট কত হইতেছে, হুম। ওটাই মেইন জিনিস। তাহলে এটা খুব গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন Right. আপনি, যে অবশ্যই এটাকে শুধুমাত্র আপনার লোন অফিসার কিংবা এটা ব্যাংকের উপর এটা ফেলে রাখবেন না। এটা আসলে যে সাইন করে দিবে পাঠাই দিবেন, নো, হ্যাঁ। রিড থ্রু ইট এভরি সিঙ্গেল লাইন। আমরা যে লোন এস্টিমেটটা পাঠাই, প্লিজ রিড থ্রু। মানে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি সবাইকে ফোন দিতে পারেন। হুম। it very important part of the loan, your cost. সো খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা আজকে করলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা পরামর্শ দিয়েছেন দর্শকদেরকে যারা লোন নিচ্ছেন, এবং তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, লোন ডিসক্লোজার, স্টেটমেন্ট এবং ক্লোজিং ডিসক্লোজার, এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসেসের মধ্য দিয়ে অনেককে যেতে হয়, কিন্তু অনেকে হয়তো বিষয়টি খেয়াল করেন না। তারা মনে করেন যে লোন অফিসার কিংবা যারা মর্গেজ প্রতিষ্ঠান আছেন তারাই তাদের হয়ে কাজটি করে দিচ্ছেন, কিন্তু আপনারা পরামর্শ দিচ্ছেন, অবশ্যই এটি একটু গুরুত্ব দিয়ে যদি দেখা যায় তাহলে হয়তো অনেক বেশি লাভ কিংবা কোথাও ক্ষতির মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে না। Right. আপনাদেরকে অনেক ধন্যবাদ ক্যাথি নবতী, থ্যাঙ্কস ফর Thank you কামিং। so much. এন্ড আসিফ খান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আমরা নিঃসন্দেহে সামনে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব সামনের দিনগুলোতে। দর্শক, আমরা কথা বলছিলাম আপনাদের জন্য যারা বাড়ি কিনতে চান, খুবই গুরুত্বপূর্ণ হোম লোন, এবং সেই ক্ষেত্রে যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো কিভাবে আপনি একেবারে পরীক্ষা করে কিংবা নিজে দেখে সচেতন হয়ে কাজটি করতে পারেন সেই বিষয়ে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি ভিন্ন একটি বিষয় নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি খান টিউটোরিয়ালসের সিও ডক্টর ইভান খানকে। ইভান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাইকে TVN24 অনেক ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। নিঃসন্দেহে আশা করছি আপনিও ভালো আছেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। সেটি হলো এবার অর্থাৎ এই বছর থেকে যে কম্পিউটার অ্যাডাপটিভ এক্সাম সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, এবং সামনে বিশ্বকাপ আছে, সামনে সামার অ্যাক্টিভিটিজ আছে, অর্থাৎ আমাদের বাচ্চাদের জন্য, শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে তারা কিভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারে। অবশ্যই পড়াশোনা সাথে বিশ্বকাপ, সামার অ্যাক্টিভিটিস, আপনার পরামর্শগুলো শুনবো। তার আগে যে প্রশ্নটি শুরুতে করতে চাই সেটি হলো, এই যে 2026-এ কম্পিউটার অ্যাডাপটিভ এক্সাম সিস্টেম হাই স্কুলে হচ্ছে, এটি আগের থেকে কিভাবে ভিন্ন, কিভাবে প্রস্তুতি এটির জন্য নেওয়া উচিত? এখন আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। গত বছর 25 সালের প্রথম বছর ছিল যেখানে আমাদের ডিজিটাল এক্সাম ছিল। আমরা যতদিন এখানে করছি 32 বছর সবসময় কাগজ কলম, ওখানে আমাদের স্ক্যানট্রন পরীক্ষা সিস্টেমে দেওয়া হচ্ছে। 2025-এ 25 সালে ওদের ডিজিটাল পরীক্ষা হয়েছে। এবার আবার ডিজিটাল থেকে কম্পিউটার অ্যাডাপটিভ হয়ে গেল। তো এই কারণে আমরা এখানে আমাদের একটা কম্পিউটার অ্যাডাপটিভ পরীক্ষা তৈরি করেছি। আমাদের এমনিতেও 10টা 12টা নিজের হাতের লেখা পরীক্ষা আছে। তো এখন যখন বাচ্চারা যে কোনো একটা পরীক্ষা শুরু করে, মিডিয়াম লেভেল প্রশ্ন নিয়ে শুরু করতে হয় কম্পিউটার সিস্টেমে। ঠিক যদি ওইটা কারেক্ট অ্যান্সার করতে পারে তাহলে আরেকটু কঠিন প্রশ্ন পাবে, যেখানে আর একটু মার্কস তাড়াতাড়ি পেয়ে যাবে। যদি প্রথম প্রশ্ন থেকে ভুল হয়ে যায় তাহলে আরো ইজি আসতে থাকবে। তো এটা এখন বাচ্চাদের জন্য অন্যরকম একটা চাপ চলে আসছে। তো আমরা গত শনি রবিতে আমাদের 8টা সেন্টার মিলিয়ে আমরা ধরেন 200টা বাচ্চার কাছাকাছি কম্পিউটার সিস্টেমে আমাদের পরীক্ষা দিয়েছি। সব ঠিক মতো করতে পেরেছে, কিন্তু এখন আমাদের প্রথম ভার্সন, তো ওরা এখন শিখছে কিভাবে প্রশ্ন স্কিপ করতে পারবে না। এখন ওরা প্রশ্ন পিছিয়ে আবার কারেক্ট আবার রিভিউ করতে পারছে না। একটা প্রশ্ন যদি বেশি কঠিন পেলে ওটাই ভুল হয়ে যাচ্ছে, যেখানে পরে ফিরে আসতে পারতো। তো এটা ছাড়াও কম্পিউটারে যত কিছু সিস্টেম আছে ওগুলো আমাদের প্র্যাকটিস শুরু করেছি। তো এটা নিয়ে আমাদের নিউ ইয়র্ক শহরে বিভিন্ন মিডল স্কুলে যে প্যারেন্টস মিটিং এ আমরা আলোচনা হচ্ছে, এটা নিয়ে বিভিন্ন প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্টের সাথে আমরা দেখাই দিচ্ছি বাচ্চারা কিভাবে তাড়াতাড়ি এই নতুন সিস্টেমটা শিখতে পারে। অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল, কিন্তু 6th এবং 7th গ্রেডের শিক্ষার্থীদের জন্য খান টিউটোরিয়ালস কি করছে? তো ওইটার পিছনে আমার বাসায় আমাদের চিফ অপারেটিং অফিসার, আমার ওয়াইফ, ওর একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড, মিস নিপা। তো কম্পিউটার অ্যাডাপটিভ টেস্ট আমরাই তৈরি করেছি। তো ধরেন এক একটা পরীক্ষাতে 114টা প্রশ্ন, 1.5 ঘন্টা ইংলিশ, 1.5 ঘন্টা ম্যাথ,
এখন 10টা 12টা যখন পরীক্ষা আছে, ওই প্রত্যেকটা পরীক্ষা আমরা একটা প্ল্যাটফর্মে রেখে বাচ্চারা যখন এখন খানে এসে পরীক্ষা নিচ্ছে, আগের মতো না যে কাগজ কলমে ওরা এসে স্ক্যান ফিল করছে আগের মতো। এখন কম্পিউটার এসে কম্পিউটার প্রত্যেকটা বাচ্চা এখন যখন পরীক্ষার দিন হয় আমাদের এখানে কম্পিউটার নিয়ে আসতে হয়। তো আমাদের সফটওয়্যার সিস্টেমে ঢুকে ওখানেই পরীক্ষা নিতে পারছে যারা এখন খানে ভর্তি। তো এটা নিয়ে আমরা খুব খুশি যে প্রথম পরীক্ষাটা সুন্দরভাবে 200 জন নিতে পারলো। অনেকজন আছে যে কাগজ কলমে নিতে হয়েছে কারণ ওরা কম্পিউটার আনে নাই। তো আমরা মানে সবাইকে বলছি যে নতুন সিস্টেম যখন হয়ে গেছে এটা অবশ্যই ইউজ টু হয়ে যেতে, বাসা একটা মানে বাচ্চার জন্য একটা ঠিক একটা কম্পিউটার রেডি রাখা দরকার প্র্যাকটিসের জন্য। আর আসল পরীক্ষা যখন আসবে অক্টোবর নভেম্বর মাসে, স্কুলের যে কম্পিউটার দেয় ওখান থেকে ওরা ব্যবহার করে আগে যেতে পারবে, পরীক্ষা সাবমিট করতে পারবে। কিন্তু বাচ্চারা এই পরীক্ষাটা কোথায় গেলে আসলে দিতে পারবে? তারা কি ডিপার্টমেন্ট অফ এডুকেশনের ওয়েবসাইটে গেলে পাচ্ছে, নাকি পাবলিক ড্রিম প্রোগ্রামে গেলে পাচ্ছে, কোথায় গেলে পাচ্ছে তারা? পারফেক্ট প্রশ্ন। তো এখন যারা যারা গ্রেড 7-এ, ওদের 8th গ্রেড শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাসে। নভেম্বরের 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সেকেন্ড উইকে ওদের স্কুলে বুধবারে যে কোনো একটা ওয়েনসডেতে প্রত্যেকটা, তখন তো ওরা 8th গ্রেড হয়ে যাবে, তো ওদের স্কুল থেকে এমনিতেও প্রত্যেকদিন একটা ক্রোম বুক অথবা একটা ল্যাপটপ দিয়ে দেয় স্কুল প্রত্যেকটা ছাত্রছাত্রীকে। তো ওই ক্রোমবুকের মধ্যে ওই পরীক্ষার সফটওয়্যারটা থাকবে, ওই সিস্টেমটা থাকবে যেখানে ওরা আসল পরীক্ষা দিতে পারবে। তো গত বছর যখন প্রথম ব্যাচে সিমিলার একটা ডিজিটাল নিল, অনেক বাচ্চারা সারপ্রাইজড হয়ে গেছিল কারণ ওরা কোনোভাবে কম্পিউটার সিস্টেমের পরীক্ষার প্র্যাকটিস পায় নাই। যত প্র্যাকটিস পেয়েছে, আপনি বলেছেন ড্রিম, ওখানে তো কোনোভাবে কম্পিউটার আনতে পারে না। এখনো নট শুধু কাগজ কলম করছে না, কিন্তু আনফরচুনেটলি ওদের পড়ালেখাটা অনেক বেসিক। আমরা যতটুকু করছি আমরা 30 বছর আর এর চেয়ে অনেক 4-5 গুণ বেশি লেভেল করছি। অন্য যত টিউটরিং সেন্টার থাকতে পারে আমাদের পরে, ওরাও ড্রিমের চেয়েও ঠিকই নিশ্চয়ই আশা করি আরেকটু কঠিন ভাবে করছে। তো পাবলিক যেটা পাচ্ছে স্কুল সিস্টেমে, আমি জানি যে ওটা খুবই বেসিক লেভেলের। তো যারা যারা ওটা শুধু করছেন, আমি আপনাদেরকে অনেক আর্জ করি যে একটা কমপ্লিমেন্টারি ফ্রি পরীক্ষা এসে নিতে পারবে আমাদের যে কোনো খানে কম্পিউটার সিস্টেমে। তো বাচ্চারা নতুন সিস্টেমে দেখাতে পারবে বাবা মাকে ওরা আসলে কোথায় আছে, ওদের লেভেল। কারণ পরীক্ষা মাত্র 5 মাস বাকি আছে। তো আমরা আশা করছি যে ঠিক মতো প্র্যাকটিস পেলে ওরা সবাই ভালো করতে পারবে। এটা কি যে কোনো সময়, অর্থাৎ খানে এসে যে কোনো সময় দিতে পারবে, নাকি কোনো ফিক্সড ডে আছে, টাইম আছে? আমরা 24/7 যে কোনো সময় ফোন দিলে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট করব। ওকে। আমাদের 8টা সেন্টারের মধ্যে 4টা সেন্টার আছে, জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রঙ্কস, যেখানে আমরা শুক্রবার 4টার সময় আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট করলে আমরা আগের থেকে একটা অ্যাকাউন্ট করতে হয়, লগ ইন, পাসওয়ার্ড। পরীক্ষাটাতে এমনিতে আমাদের অ্যাক্সেস আছে সব প্রত্যেকটা ম্যানেজার আর টিচারের। তো ওইটা না যদি ধরতে পারেন, বাকি যেখানে আছে অ্যাস্টোরিয়া, পার্সন্স, ব্রুকলিন, বেলরোজ, লং আইল্যান্ড, ওগুলা শনি রবিতে চলতে পারবে। হাই স্কুল এক্সামের ক্ষেত্রে, অর্থাৎ এই বছরে যে পরিবর্তনটি এসেছে, কম্পিউটার অ্যাডাপটিভ এক্সাম সিস্টেম, যেটি অনেক অভিভাবকদের জন্য তো বটে, শিক্ষার্থীদের জন্য নতুন। এবং এই নতুন পরীক্ষাটি অনেক সময় হয়তো আপনি কিভাবে দেবেন এটি যদি পর্যাপ্ত প্রস্তুতি না থাকে, যেহেতু কম্পিউটারে এটি দিতে হচ্ছে, অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল করার থেকে বঞ্চিত হতে পারেন। তাই তিনি বলছিলেন যে খান টিউটোরিয়ালসে আলাদা করে তারা মডিউল তৈরি করেছেন, এবং এটির মাধ্যমে আগে থেকে যদি কোনো একজন অভিভাবক তার বাচ্চার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে নেন, তাহলে তাদের 4টি শাখায় প্রতি শুক্রবার এই পরীক্ষাটি দেওয়ার সুযোগ রয়েছে। একটি লগ ইন, একটি পাসওয়ার্ড, আপনাকে ইউজার নেম দেওয়া হবে, সেটির মাধ্যমে আপনারা পরীক্ষাটা দিয়ে আসলে আপনার বাচ্চার প্রস্তুতি কতটা ভালো, কি অবস্থায় আছে, সেই বিষয়গুলো আপনি হয়তো দেখে নেওয়ার সুযোগ পাবেন। যাক, আমরা আসলে তার কাছ থেকে বিস্তারিত শুনতে চেয়েছি, এবং আমরা অপেক্ষা করছি যদি কোনোভাবে তিনি নেটওয়ার্কটাকে আবার সংযুক্ত করতে পারেন, তবে অবশ্যই আমরা দর্শকদের জন্য, বিশেষ করে যারা অভিভাবক আছেন,
তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং একই সাথে আমরা আরো কিছু প্রশ্ন তার কাছে করব, যেহেতু এখন টপ স্টুডেন্ট যারা আছে তারা এপি প্রোগ্রামগুলো সিলেক্ট করছেন, এই উইকে তাদেরকে করতে হবে। সামনে অগাস্ট টেস্ট সেটের জন্য খুবই একটা ভালো টাইম। যারা এসসিটি পরীক্ষা দিতে চান তারা এখন থেকে কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে সেটির জন্য কাজ করবেন, এবং শুরুতে যে বিষয়টি আপনাদেরকে বলেছিলাম দর্শক, যে সামনে কিন্তু বিশ্বকাপ আসছে। আপনার বাচ্চা কতটা সময় বিশ্বকাপের খেলা দেখার পিছনে দেবেন এবং কোথায় আসলে তিনি খেলাটা দেখবেন। বিশেষ করে নিউ ইয়র্কের মেয়র জোরান মামদানি তিনি বিভিন্ন বড়োতে, অর্থাৎ 5টি বড়োতেই খেলা দেখার আয়োজন করছেন। শিশুদের জন্য সেই আয়োজন কতটা আছে, তারা কোথায় গিয়ে খেলাটা দেখতে পারবেন, যারা সেখানে অভিভাবকদের কতটা অ্যাক্সেস আছে, সেই বিষয়গুলো তার সাথে আমরা কথা বলতে চাই। আশা করছি ইবান খানকে আমরা দুঃখিত, আমি পেয়ে যাচ্ছি। এখানে আমাদের একটু বৃষ্টির জন্য, আমাদের স্টর্মের জন্য আমাদের ডিসকানেকশন হয়ে গেছিল। কোনো সমস্যা নেই, আমরা আপনাকে পেয়েছি, এটাই বড় কথা। না হয় দর্শকরা না। অনেক পরামর্শ থেকে বঞ্চিত হতো। আপনি যেরকম সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিচ্ছেন, আপনি আমাদের এসে অবশ্যই প্যারেন্টস এর সাথে ডাইরেক্টলি বলবেন প্লিজ, আমাদের অফিসে এসে। দুঃখিত, আমি একটু কানেকশন হয়ে গেছিল এরকম। তো থ্যাংক ইউ আপনাকে। ব্যাক টু দ্য কনভারসেশন। জি, ব্যাক টু দ্য কনভারসেশন। যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, টপ স্টুডেন্টরা এই সপ্তাহে এপি কোর্স নেয়ার কলেজে সুযোগ পাচ্ছেন, জি। কিভাবে আসলে ফ্যামিলি যারা অভিভাবক আছেন তারা বুঝবেন যে সামনের বছরের জন্য কোন কোন বিষয়গুলো খেয়াল করে এই কোর্সগুলো চয়েস করা উচিত? অফকোর্স, তো যারা যারা এপি পরীক্ষা নিতে পেরেছে, ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশনস। এটা খুবই কঠিন পরীক্ষা। এখন যে 1 মাস 1.5 মাস বাকি থাকতে পারে 11th গ্রেড 12th গ্রেড খুব ইজি ভাবে ক্লাস শেষ করতে পারবে। সবসময় খুঁজতে হবে যে 3টা 4টা এপি, স্পেশালি এপি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্টস, যে কোনো একটা অঙ্কের এপি। আর যারা যারা সায়েন্সে ঢুকছে, মেডিসিনে ঢুকতে হলে অবশ্যই এপি কেমিস্ট্রিটা 11th 12th গ্রেডের মধ্যে খুঁজতে হবে। যারা যারা ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, বিজনেসে ঢুকছে, ওদের জন্য আমরা অবশ্যই পুশ করছি যে ম্যাথ কোর্স ছাড়া গভর্নমেন্ট অথবা ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স যেটাকে, এগুলা খেয়াল রাখতে যে ওদের স্কুলে কোনটা কোনটা অফার করে। তো এইটাই বলছি, যারা যারা এপি শেষ করছে ভালোভাবে শেষ করবেন, আর সাহস দিবেন বাচ্চাদেরকে। এগুলো খুবই খুবই কঠিন পরীক্ষা। আর যারা পাশ করতে পারে ওরা কলেজে যে ঠিকই টিউশনটা বাদ দিয়ে ওইটা ক্রেডিটটা নিয়ে নিতে পারবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমরা পাচ্ছি। অগাস্ট তো এসএটির জন্য ভালো একটা সময় হিসেবে অনেকে পছন্দের একটা সময় থাকে। আমাদের হাতে সময় আছে জুন, জুলাই, আগস্ট। এই সময়টা কিভাবে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, কিংবা আমরা যাই বলি না কেন, এটাকে কিভাবে পারফেক্টলি কাজে লাগানো যাবে? তো এখন আমাদের দেখতে হবে, এখন মে 20 তারিখ, আমাদের জুন, জুলাই, আগস্ট 3 মাস বাকি আছে। মোর দেন এনাফ টাইম। আমি যেটা বললাম, যারা যারা এপি পরীক্ষা শেষ করলো ওরা লুক ফরওয়ার্ড করতে পারবে যে 2-3 উইকস এর মধ্যে ওদের স্কুল সব ক্লাস শেষ। তো তখন থেকে যারা যারা আমাদের খানে হোক, লাইব্রেরি হোক, জুলাই আগস্টে আমাদের 4 দিনের উইকডেজে আছে, অথবা উইকেন্ডে শনি রবি আছে। আমাদের ছাড়াও যারা যারা এই সময়টা নিচ্ছে সামারে, অনেক সময় বেশি ইন্টার্নশিপটা জরুরি। ইন্টার্নশিপ ছাড়াও এসএটিটা ওই সময় প্র্যাকটিস করতে পারছে, কারণ ওদের কোনো স্কুল নাই। সকালে 6টার সময় উঠে খাটনি করতে হচ্ছে না, ট্রাভেল করতে হচ্ছে না, বাড়ির কাছে থাকতে পারছে, দূরে স্কুলে যেতে হচ্ছে না। তো যত কিছু সুযোগ থাকতে পারে সামারে, যাওয়া আসা হোক, প্র্যাকটিস সময় হাতে সময় বেশি পাক, আর একটু মেন্টালি ফ্রি থাকতে পারে। তো ওগুলা মিলে টিলে সামারের অগস্ট মাসটা যারা যারা 11 থেকে 12-এ উঠছে ওদের জন্য খুবই জরুরি। যারা যারা 10 থেকে 11-এ উঠছে, এই সামারটা খুবই জরুরি, কারণ ওরা আগে থেকে প্র্যাকটিস করতে পারলে অক্টোবর নভেম্বরে যে পরীক্ষাটা ওইটা ওদের জন্য বেস্ট হবে, কারণ ওরা এখন একটু 1 বছর বয়সে একটু মানে কম। তো যারা যারা 11 থেকে 12-এ উঠবে, বলবো অগস্টটা অবশ্যই রেজিস্ট্রেশন করে প্রিপারেশনটা এখনই শুরু করতে। আর যারা যারা 10 থেকে 11-এ উঠছে, রেজিস্ট্রেশন এখন না করলেও ওরা প্রিপারেশনটা এখন থেকে শুরু করে অক্টোবর নভেম্বরের পরীক্ষার জন্য একটু খেয়াল রাখতে, কারণ ওই সময় ওদের পিএসসিটি পরীক্ষা স্কুল থেকে এমনিও দিবে, পিএসসিটি অক্টোবর মাসে। জি, ইবান খান, একেবারে শেষ প্রশ্নটি আপনার কাছে করতে চাই। সেটি হলো, জুনের 11 তারিখে বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে। বিশ্বকাপ ফুটবল মানে এক ধরনের উন্মাদনা, সবাই খেলা দেখতে চান। সৌভাগ্যের বিষয় হলো নিউ ইয়র্ক, নিউ জার্সিতে 8টি ম্যাচ হবে, এমনকি ফাইনালটিও এখানেই হচ্ছে।
বাচ্চারা তাদের স্কুল স্ট্রিটগুলোকে সকার প্লেগ্রাউন্ড করার নানা ধরনের বিষয়গুলো মামদানি মেয়র হিসেবে পরিকল্পনা করছেন। আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি খুবই খুশি হয়েছি, কারণ বাচ্চাদের এই বয়সে সকারটা এমনিতে এই দেশে বেশি এক্সপোজার পায় না বাচ্চারা, যারা যারা শহরে বড় হয়। তো অবশ্যই সকার, ফুটবল শিক্ষা, বিভিন্ন দেশের কালচার সম্বন্ধে শিক্ষা, যারা যারা আমরা এলমহার্স্টে আছি, আমরা বাঙালিরা, আমরা আর্জেন্টিনিয়ান, আমাদের পাশে কলম্বিয়ান ছাত্রছাত্রী আছে যারা যারা ওদের দল, ওদের দেশের সাপোর্ট দিচ্ছে। তো মেয়র মামদানি এটা খুব বড় সকার ফ্যান, আর ওনাকে একটা কনগ্রাচুলেশন দিচ্ছি, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে ওনার দল আর্সেনাল, যেটা আমারও খুব সাপোর্ট করি বাড়িতে, ওরাও চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো উনি সকারের খুব মানে সুন্দরভাবে চলছে এখন, কারণ ওনার টিমও চলেছে এখন। 50টা প্লে গ্রাউন্ডে বাচ্চাদের ব্লক করেছে, তো গাড়ি যাওয়া আসা করতে পারছে না, যে বাচ্চারা ওখানে প্লাজার মতো ওখানে খেলতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, শিখতে পারবে খেলাটা। এটা ছাড়াও এখন আপনি বলেছেন এখানে আমাদের 8টা ম্যাচ হবে নিউ ইয়র্ক, নিউ জার্সি, আমাদের এই এলাকায়, এই রিজনে। কিন্তু এখন দেখছি যে এক একটা টিকেটের দাম 2,000-3,000 করে একটা টিকেট। তো পাওয়া যাচ্ছে না, তাও পাওয়া যাচ্ছে না, 2,000-3,000-এও পাওয়া যাচ্ছে না। এক্স্যাক্টলি। তো যখন ওরা এভাবে আটকে রেখেছে, টিকিট মাস্টার, লাইভ নেশন একটা মনোপলি করেছে আমাদের টিকেটের প্রাইসিং এ, তো মেয়র মামদানি ওটাতে কিছু আনফরচুনেটলি করতে পারে নাই। তো উনি অ্যাটলিস্ট শহরের 5টা-10টা পাবলিক প্লাজা করেছে, যেটা ফ্রি, মানুষরা রেজিস্ট্রেশন অনলাইনে হয়তো বা ফ্রি করে ওখানে একটা টিকিট পাবে, ফ্রি টিকিট, ওখানে যে সুন্দরভাবে পিকনিক করে সবার সাথে দেখতে পারবে। তো এটাই আমাদের আগের কোনো মেয়র এরকম ভাবে করে নাই, যে আমাদের প্লাজা করে করে বড় বড় টিভি করছে। আর যখন সকার নিয়ে একটু বলছি, আমাদের নিক্স নিয়েও একটু বলবো। গতকালকে খুব সুন্দরভাবে বিশাল একটা ভিক্টরি হয়েছে, তো ওরাও চেষ্টা করছে NBA বাস্কেটবলের ফাইনালসে পৌঁছতে। তো সবগুলা নিয়ে আমাদের নিউ ইয়র্কে খুব মজার একটা মুড চলছে। এবং সবচেয়ে বড় কথা হলো সময়টা আমাদের টাইম জোনেই হচ্ছে। যদি অন্য কোনো মহাদেশে এই খেলাটি হতো, তখন আমাদের বাচ্চারা দেখা খুব টাফ হতো। খুবই দুঃখার কথা বলেছেন। এখন আমরা তাহলে চিন্তা করছি কোন ম্যাচে কাকে দাওয়াত দিব। এরা যখন আসবে, ব্রাজিলের আত্মীয় স্বজনকে আমরা ওদের সাপোর্টারকে ডাকবো, যারা এখন আর্জেন্টিনার একটা ম্যাচ হবে তখন অন্য আত্মীয় স্বজনকে ডাকবো। তারপরে তো জার্মানি আছে, তো আমেরিকা নিজেরা খেলছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো বাংলাদেশিরা আমরা বেশিরভাগ আর্জেন্টিনা, তারপরে ব্রাজিল, তারপরে জার্মানি, তারপরে বাকি যত কিছু আমরা সাপোর্ট দিতে পারি, স্পেশালি আজকাল মরক্কো অথবা নর্থ আফ্রিকান যারা আমাদের মুসলিম কান্ট্রিরা করছি। তো সবগুলো মিলে একটা আমাদের টাইম জোন হচ্ছে, একটা আনন্দ হবে। তো নিউ ইয়র্ক শহরটা খুব একটা মজার সময় কাটবে সামনে, আনন্দঘন সময় কাটবে, এবং সবার সময়টাই আসলে আনন্দময় কাটুক, পুরো বছরটা আনন্দময় কাটুক, আমরা এই প্রত্যাশাটা করি। ডক্টর ইরফান খান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের মতো ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।